আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় আজ শান্তিপূর্ণ বড় ধরনের সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রায় ৮ মাস পর দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিএনপি এমন কর্মসূচি করছে। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকে নেতা কর্মীরা যোগ দেবেন বলে দলীয় সূত্র জানানো হয়েছে। এদিকে একই সময়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি থাকবেন। দেশের ৫ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ থেকে। আবহাওয়া অফিস জানিয়েছে অন্য ৩ বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার রাতে দেয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী টানা ৩ দিন বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই জন্য কক্সবাজারের মংলা ও পায়রা বন্দরকে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাগেরহাটে সুপেয় পানির প্রধান উৎস খাল ও পুকুর ক্রমে শুকিয়ে যাচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামীণ জনজীবন। বাধ্য হয়ে অনেকেই পান ও ব্যবহার করছেন আর্সেনিকযুক্ত বিষাক্ত পানি। ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে রোগবালাই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে ওইসব গ্রামে মেয়ে বিয়ে দিতে চাইছেন না কেউ আশেপাশের মানুষজন। বাগেরহাট থেকে আমিরুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। চিতলমারীতে মধুমতি নদীর কোল ঘেঁষে হারিয়ারগোপ গ্রাম। ২০,০০০-এরও বেশি বাসিন্দা সেই গ্রামে, বেশিরভাগই কৃষিজীবী। কয়েক বছর আগেও গ্রামের খাল আর পুকুরই ছিল উপকূলীয় এই গ্রামে সুপেয় পানির একমাত্র আধার। এখন তা একেবারেই নেই। খাতি পানি রান্তি পারি না, পানি জমি খাতের পানি ভরতে পারে না। যদি ওই পানি দিয়ে কিছু করি গাগত চুলকানিতে বইরা যায়, অ্যালার্জিতে অনেক সমস্যা হয় সবারই। গ্রামের ৩০০ একর ৩ ফসলি জমি পানি সংকটে অনাবাদী হয়ে আছে বহু বছর ধরে। এলাকার ফল ফসলের উৎপাদনও কমেছে প্রায় ৪৫%। ফলে অভাব বেড়েছে, পুষ্টিহীনতায় ভুগছেন গ্রামের কয়েক হাজার মানুষ। প্রত্যেকটা লোকের ডায়রি, আমাশা, বিভিন্ন রোগ বালাই চলতেছে। আমাকে ৩-৪ মাস আমরা গোসলই করতে দিই না। গ্রামে যেসব অগভীর নলকূপ আছে তার ২০০টিরও বেশি অকেজো। যেগুলোতে পানি উঠছে তাও আর্সেনিকযুক্ত। নানা জটিল রোগে আক্রান্ত গ্রামবাসী। তাই এই গ্রামে কেউ মেয়ে বিয়ে দিতেও চাইছেন না। দেখতে গেছি মেয়ে দেবো না, সে আমি আমরা চালছি, সে পোতারে বিয়ে দিতেলাম না। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন এবং প্রভাবশালীদের দখল দূষণে গ্রামের প্রসিদ্ধ হারিয়ারগোপ খালও এখন মৃতপ্রায়। যদি খালটি পানি ভর্তি খনন করা হয় তাহলে এলাকার মানুষজন উপকৃত হবে, এলাকার ফসলাদি সংখ্যা বৃদ্ধি পাবে, মানুষের মিষ্টি পানির একটা উৎস হবে। এটি আসলে একটু পরিকল্পনা দরকার, যে কিভাবে এই খালটি আমরা আবার খনন করে আবার নতুনভাবে এলাকার মানুষের পানি সমস্যার সমাধান করতে পারি। সংকট এতই প্রকট হয়েছে যে রান্না, খাবার পানি, গোসল ও গৃহস্থালির কাজে দূর থেকে পানি কিনে আনছেন অনেকে, যা দুর্বিষহ করে তুলেছে গ্রামীণ মানুষের জীবন। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। রংপুরে পরকীয়ার কারণে প্রেমিক সাদ্দাম হোসেনকে হত্যা করেছে অপর প্রেমিক মঞ্জুরুল ইসলাম। হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যে প্রেমিকা শাহের বানু ওরফে শাহনাজ ও প্রেমিক মঞ্জুরুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সেন্ট্রাল রোডস্থ রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপপুলিশ কমিশনার আবু মারুফ জানান, নগরীর হাজিরহাট রণচণ্ডী এলাকায় এক বয়স্ক লোকের সাথে শাহনাজের বিয়ে হয়। এরপর মঞ্জুরুলের সাথে পরকীয়া প্রেমে জড়ান শাহনাজ। এরই মাঝে সাদ্দাম হোসেনেরও সাথেও পরকীয়ার প্রেমে জড়ান তিনি। পরবর্তীতে সাদ্দামকে এড়িয়ে চলার চেষ্টা করে শাহনাজ। ২৬ জুন দিবাগত রাতে প্রেমিকার বাড়িতে মঞ্জুরুল ও সাদ্দাম একে অপরকে দেখতে পেয়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে মঞ্জুরুল তার হাতে থাকা দা দিয়ে কুপিয়ে সাদ্দামকে হত্যা করে। সম্ভাবনা থাকলেও কাঙ্ক্ষিত মাত্রায়
সম্ভাবনা থাকলেও কাঙ্ক্ষিত মাত্রায় রপ্তানি করা যাচ্ছে না আম। এবছর রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলেও মনে করছেন রপ্তানিকারকরা। ডলার সংকট, অতিরিক্ত বিমান ভাড়া, কাস্টমস এবং এইচএস কোড সংক্রান্ত নানা জটিলতায় আম রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে বলে জানান তারা। দেশের একটি মাত্র প্যাকিং হাউস থাকলেও সেটি এখনো পরিপূর্ণভাবে কাজ শুরু করেনি। ফজলের রিপোর্টে বিস্তারিত। আম উৎপাদক দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। এখানকার আবহাওয়া ও মাটি আম উৎপাদনের জন্য অনুকূল, কিন্তু বিশ্বের প্রধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান তলানিতে। রপ্তানি বাড়াতে 2021 সালে রাজধানীর শ্যামপুরে সেন্ট্রাল প্যাকিং হাউসের কাজ শুরু করে কৃষি মন্ত্রণালয়। সারা দেশ থেকে সেখানে আম আনেন রপ্তানিকারকরা। মান যাচাই বাছাইয়ের পরে সেসব আম রপ্তানির ছাড়পত্র পায়, কিন্তু এখনো প্যাকিং হাউসের ল্যাবরেটরির কাজ শেষ না হয় হাতে হাতে পরীক্ষা করা হচ্ছে এই রপ্তানি পণ্য, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সে কারণে বিশ্বের বিভিন্ন দেশে আম রপ্তানি করলেও প্রবাসী থাকা বাংলাদেশিদের মধ্যেই আটকে আছে এখানকার আমের বাজার। 6টা ল্যাবের মালামাল আমরা 100% চলে আসছে, আর বাকি 4টে ল্যাবের মাল আমরা আশা করতেছি যে আমরা জুলাই মাসের ভিতরে পাবো, এবং পাওয়ার পরে আমাদের যে সমস্ত অ্যানালিস্ট কাজ করবে ওই কোম্পানিগুলো তাদের প্রশিক্ষণ দেবে। এটা 6 মাস হইতে পারে, 8 মাস হইতে পারে। রপ্তানিকারকরা বলছেন বিমান ভাড়া বেড়ে যাওয়া, কাস্টমস এবং এইচএস কোড সংক্রান্ত নানা জটিলতার কারণে এবছর কমে যাবে আম রপ্তানি। গত বছর ঢাকা থেকে লন্ডনে আকাশপথে আম পরিবহনে খরচ হতো কেজি প্রতি 200 থেকে 250 টাকা, এবার খরচ হচ্ছে অন্তত 400 থেকে 450 টাকা। অথচ আমার পাশের রাষ্ট্র ভারত 300 টাকার ভিতরে বিমান ভাড়া, এবং পাকিস্তানে 300 টাকার ভিতরে বিমান ভাড়া বিদ্যমান। কোল্ড ট্রিটমেন্টটা যেটা আমের, এইটার একটা সিস্টেমটা যদি ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে আমরা যে বিভিন্ন মার্কেটে যে আমরা এন্টিক মার্কেটে যাইতে পারি না, তখন আমরা এন্টিক মার্কেটও এক্সপোর্ট করতে পারবো। আমাদের সক্ষমতা শুধু আমরা আমটা ভালো উৎপাদন করব, নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত, আমরা শুধু এটুকু পারবো। কিন্তু অন্যান্য সাপোর্টগুলো, লজিস্টিক সাপোর্টগুলো, বিমান ভাড়া কমানো, এই বিষয়টা তো সরকারকে এগিয়ে আসতে হবে। এবছর বিশ্বের 38টি দেশে 3100 মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। গত বছর বাংলাদেশ আম রপ্তানি করে 3092 মেট্রিক টন, অর্থাৎ এবার আম রপ্তানি খুব একটা বাড়ছে না। বিষয়টিকে আমলে নিয়ে প্যাকিং হাউসের আধুনিকায়ন সহ অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতে সরকার আন্তরিক হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপের শিরোপা লড়াই আজ ব্রিজটাউনের মুখোমুখি হবে এবারের 2 অপরাজিত দক্ষিণ আফ্রিকা ও ভারত। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অপরাজিত থেকেই শিরোপা জিততে যাচ্ছে কোনো দল। রাত 8:30টায় ট্রফি জয়ের মিশনে নামবে 2 দল। বিশ্বকাপের সেই মহারণ্য দেখার অপেক্ষায় মুখিয়ে আছে কোটি দর্শক। রিপোর্ট করছেন SM আশরাফ। তবে কি শিরোপা খরা ঘোচাতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা? ওয়ানডে আর টি-20 মিলিয়ে 7 বার সেমিফাইনাল থেকে বিদায়ের পর ফাইনালে জায়গা করে নেয়া প্রোটিয়া সমর্থকরা সেই আশায় বুক বাঁধছেন। এবারে টুর্নামেন্টের পরিসংখ্যান পর্যালোচনা করলে লড়াইটা ব্যাটিং বনাম বোলিংয়ের বলা যায়। ডিককরা এ পর্যন্ত এসেছে তাদের বোলারদের কল্যাণী। বাংলাদেশের বিপক্ষে 113 রান, নেপালের সাথে 115 রান করেও জয় নিয়ে মাঠ ছেড়ে তারা। সেমিতে আফগানিস্তানকে তো বোলাররা উড়িয়ে দেয় মাত্র 56 রানে। অন্যদিকে একেবারে শুরু থেকে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই একের পর এক জয় তুলে নিয়ে শিরোপার মঞ্চে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার হাত ধরে 2007-এর পর আরও একবার ট্রফি তুলে নেওয়ার অপেক্ষায় ভারতীয়রা। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক নিজেই। 248 রান নিয়ে রোহিত শর্মা আছেন সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় 3-এ। তবে বিরাট কোহলির ফর্মহীনতা কিছুটা ভাবাচ্ছে নীল শিবিরকে। দুই দল এর আগে টি-20তে মুখোমুখি হয়েছে 26 বার, যেখানে ভারত জিতেছে 14টিতে আর দক্ষিণ আফ্রিকার জয় 11 ম্যাচে। SM আশরাফ, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন ক্রমত শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।